এবার আমি প্রথমে আমার মায়ের মামার ঘটনা দিয়ে শুরু করছি। ঠিক আছে? মারা থাকতো মুর্শিদাবাদে। তা তখন মায়ের মামা, যেহেতু বহু বছর আগেকার ঘটনা এটা, তা মায়ের মামা আহ নতুন বিয়ে করেছে তখন। মায়ের মামা যেহেতু নতুন বিয়ে হওয়ার পর ওনার বউ বাপের বাড়িতে গেছেন। তা মামা যেহেতু মুর্শিদাবাদ থেকে কাজ করে অনেকটাই, বিয়ে হয়েছে অনেকটাই দূরে যেহেতু, তো কাজ করে ফিরতে ফিরতে তা অনেকটাই সন্ধ্যে গড়িয়ে যায় তার। উম, তারপরে মায়ের মামা বা আমার মামা দাদু, আমি তাকে মামা দাদুই বলে ডাকি। তা মামা দাদু এখন বলছে যে মামা দাদু দুটো মাছ বাজার নিয়ে শ্বশুর বাড়ি সেজে গুজে যাচ্ছে কাজের পর। তা সন্ধে গড়িয়ে গেছে। তা মামা দাদুর শ্বশুর বাড়িটা ছিল অনেকটা গ্রামের ভেতরে। প্রথমে নৌকা করে যেতে হয়, ঘাট পেরোতে হয়। ঘাট পেরিয়ে একটা বিরাট বড় বাঁশবাগান রয়েছে, বাঁশবাগানে যেতে হয়, বাঁশবাগান পেরোতে হয়, এবং তারপরে একটা ক্ষেতের মধ্যে আলের মধ্যে দিয়ে মামা দাদুকে সেই তার শ্বশুর বাড়িতে পৌঁছাতে হয়। এবার মামা দাদু যখন যাচ্ছে, মাছ নিয়ে যাচ্ছে, যেহেতু জানে মামা দাদু যে গ্রামের কিছু জায়গায় এরকম ভূত দেখা যায় বা আত্মাদের আনাগোনা রয়েছে। তা উনি মোটামুটি মন্ত্র জপ করতে করতে এগোতে থাকেন, যেহেতু সন্ধ্যের পর হয়ে গেছে, সন্ধ্যেবেলা, মাছ নিয়ে যাচ্ছেন, মনে মনে নাম জপ, ভগবানের নাম জপ করতে করতে এগোচ্ছেন। হঠাৎ করে উনি শুনতে পাচ্ছেন যে হঠাৎ করে উনি শুনতে পাচ্ছেন যখন বাঁশবাগানের কিছুটা ভেতরে গেছে, পেছন থেকে নাকি সুরে বলছে, কিরে, মাছ দুটো একটু দিয়ে যা না, কতদিন মাছ খাইনি। ঠিক এরকম করে বলছে। মামা দাদু তো বুঝতেই পেরেছে কে ডাকছে, কে শুনছে। উনি শুনতে পাচ্ছেন নাকি সুরে স্পষ্ট গলায় বলছেন ওরকম করে। তা উনি পাত্তা দেয়নি, এগোচ্ছে। উনি যতই এগোচ্ছেন ততই যেন মনে হচ্ছে ঘাড়ের কাছে এসে কেউ যেন বলেই যাচ্ছে, কি রে, মাছ দুটো তো দিলি না, মাছ দুটো দে, না হলে কি তোর ঘাড় মটকাবো। তবে মামা দাদু বলছে, আমি মাছ দুটো দেব না, তুই যা পারিস করে নে, যা আমাকে যেতে দে। তা ওদের আমি এইটুকু দেখেছি যে ওদের যত না ভয় পাওয়া যায়, যদি ভয় না পেয়ে যদি ওদের কিছু করা হয় বা বলা হয়, ওরা কিন্তু অতটা সাহস পায় না। এবার মামা দাদু তো চলছে চলছে। এবার হঠাৎ করে অনেকটা যখন ভেতরে চলে গেছেন, ওখানে বাঁশবাগানের ভেতরে, তা বাঁশবাগানের ভেতরে গিয়ে দেখার পর দেখা যায় যে একটা বাঁশ এরকম করে শুয়ে রয়েছে। মামা দাদু তো জানে যে ওই বাঁশ টপকালে ওনার ইয়েতে কষ্ট আছে, যেহেতু বাঁশ টপকানো উচিত নয় একদমই। তা উনি দাঁড়িয়ে পড়েছেন। তা তারপরে পেছন থেকে সেই নাকি গলায় বলেই যাচ্ছে, কি রে, মাছ দুটো দে, মাছ দুটো দে, দিলি না, এক্ষুনি দে। বলছে, না, আমি মাছ দেব না, তুই তাহলে আমার সাথে বাড়ি চ। এবার ও যেতে বাড়ি চ, তারপরে তোকে মাছ দেব। না, তুই এখানেই দে, আমি এখানেই বসে খাবো। এবার এখানেই বসে খাবো, মামা দাদুও দেবে না, ও কিছুতেই ছাড়বে না। এবার কি করা যায়, কি করা যায়? তখন মামা দাদু বলছে, এই তুই ছাড়, পেছন ছাড়, আমি যেতে দে আমাকে, আমি যাই, তারপরে তোকে আমি বাড়িতে গিয়ে মাছ দেব। না, তুই এক্ষুনি দে। এবার মামা দাদু করেছে কি, বলছে কতক্ষণ আর, মামা দাদু আমাদের বলছে যে কতক্ষণ আর আমরা এরকম ভাবে বসে দাঁড়িয়ে থাকবো, অন্ধকার হয়ে যাচ্ছে, রাত নেমে যাচ্ছে, যত রাত বাড়বে তত ভয়ের ব্যাপার, ওনারও তো ভয় রয়েছে। এবার উনি করেছেন কি, একটা বলছে, ঠিক আছে, তুই আমাকে যেতে দে, তারপরে আমি এই বাঁশটা পেরিয়ে যাই, তারপরে তোকে আমি মাছ দুটো দিয়ে দেব। বলছে যে বাঁশটা কোনো রকমে পেরিয়েছি, পেরিয়ে কিছুটা মানে জাস্ট 10 কদম হেঁটেছি। হাঁটার পর আমাকে বলছে, কিরে, মাছ দুটো তো দিলি না এখনো। বলছে, আমি তো দেব না তোকে। বললে, তুই যে বলেছিলিস মাছ দুটো দিবি, তাহলে এখন কেন দিচ্ছিস না?
তো বলছে আমি কিছুতেই দেব না, তুই আমার সাথে বাড়ি চ, তারপরে তোকে দেব। মামা দাদু মামা দাদু এই বলতে বলতে এগোচ্ছে, আর পেছন থেকে ওরকম নাকি সুরে মাছ দিয়ে করে যাচ্ছে। সে মামা দাদুও দেবে না, ভূতও ছাড়বে না। এবার বলছে কি, যখন দেখছে যে মামা দাদুও দিচ্ছে না, তো মামা দাদু বেশ জোরে কিছুটা যখন হাঁটছে, ঠিক একটা বাঁশ গাছের তলা থেকে মনে হলো কে যেন গরম কিছু ঢেলে দিল গায়ে, একদম গরম। মামা দাদু তো চমকে উঠলো যে এত গরম লাগছে কেন, এত গরম লাগছে কেন, জামা কাপড় ঝাড়ছে, দেখছে কিছু পড়লো কিনা, দেখছে জলের মতন কিছু একটা গা দিয়ে পড়ছে। তা উনি আবার ধুতির খোঁটা দিয়ে গাটা মুছে নিলেন, তারপরেও কিন্তু ওনার গায়ের জ্বলনটা কমলো না। এবার ওই অবস্থায় উনি তো মাছ ফাছ ফেলে দিয়ে সোজা হাঁটা লাগিয়েছেন বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে গিয়ে। তখন উনি যখন দরজায় ধাক্কা মেরেছেন, দরজায় ধাক্কা দেওয়ার পর উনি ওনার বাড়ির লোকজন যখন খুলেছে, বলছে এ কি এরকম তোমার অবস্থা কেন জামাই? তখন বলছে এরকম এরকম ব্যাপার, আমার খুব জ্বলন হচ্ছে, কি করা যায়। ওনার যা যা করার পরের দিন পুরোহিত বা যাই হোক যাকে হোক ডেকে এনে ঝাড়িয়ে ফাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি মামা দাদু অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন, এবং দেখা যায় ওনার বাঁ দিকটা পুরো কালো, বুক অব্দি কালো, মানে কালো মানে কুচকুচে কালো। হ্যাঁ হ্যাঁ, কুচকুচে কালার। একদিকটা উনি যেমন নর্মাল, এমনি মুখ ফুক কোচকায়নি, কিন্তু কোনো গাল কোচকানো বা চামড়া কুচকে যাওয়া ওরকম কিচ্ছু না, জাস্ট কালো হয়ে গেছে একটা দিক। হ্যাঁ, এবার কালো হয়ে যাওয়ার পর বহুদিন উনি ওই অবস্থায় জীবিত ছিলেন, বয়সকালে উনি মারা যান, কালো হয়ে গেছিল। এবং আমরা নিজে চোখে দেখেছি, উনি নাকি বলতেন ওইটা আমি যেহেতু জেদ করেছিলাম মাছ দিইনি বলে, ওইটা নাকি ভূতেরা প্রস্রাব করে দিয়েছিল, মানে বাথরুম করে দিয়েছিল, পরবর্তীকালে শোনা যায়। তো আমার একটু বলতে হবে যে প্রথম ঘটনাটা কেমন লাগলো। একটু জড়সড় অবস্থায়, প্রথম ক্যামেরার দিকে যেহেতু আমি রয়েছি, একটু জড়সড় অবস্থায় রয়েছি, কেমন লাগলো একটু বন্ধুরা বলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেমন হলো বন্ধুরা একটু বলো। অল ক্লিয়ার তো? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার আসি আমার দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার প্রথম ব্রহ্মদত্তী দেখার ঘটনা। ঠিক আছে, আমার মাস্তুতো দিদির বাড়ি বরানগরে। তো বরানগরে একদম গঙ্গার ধারেই বাড়ি ওদের। তা ওদের বাড়িটা হচ্ছে ত্রৈলঙ্গ স্বামীর আমলের। তা ওনাদের কোনো এক আত্মীয়া ছিলেন, বা পিসি ঠাম্মা বা পিসি দিদা এরকম কেউ একজন ছিলেন, যার অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে হয়, বাল্য বিধবা হন উনি। এবং যেহেতু তখনকার দিনে চুল ফুল কেটে দেওয়া, অন্ন না খাওয়া, এইসব খাওয়ার জন্য অন্ন না খাওয়া, আর উনি নাকি ভাত খেতে প্রচন্ড ভালোবাসতেন, অন্ন খেতে নাকি প্রচন্ড ভালোবাসতেন। এবার আমরা দেখি মানে ওরা বলে যে এই অন্ন না পাওয়ার দুঃখে উনি নাকি চিরকালের মতন অন্ন ত্যাগ করেছিলেন। তারপর থেকে, এবং উনি বিভিন্ন ত্রৈলঙ্গ স্বামীর কাছাকাছি আসেন এবং পরে শিষ্যা হন ত্রৈলঙ্গ স্বামীর, এবং ওনার নাম হয় অন্নত্যাগী মা। এবার ওনার নাম হয় অন্নত্যাগী মা। তো ওই মা স্বপ্নে উনি স্বপ্নে অন্নপূর্ণা মাকে পেয়েছিলেন, এবং বিভিন্ন শিব পেয়েছিলেন। এইসব করতে করতে এইসব পেয়েছিলেন, মন্দির একটা স্থাপিতও করেছিলেন। এবং বলা হয় ওই মন্দিরে নাকি কোনো মানুষ যদি দেবতাকে রেখে কোনো কারণে যদি বিশ্রাম নেয়, যেহেতু গঙ্গা ঘাটে, সেহেতু গঙ্গার কাছে, গঙ্গার ঘাটে ভারী অনেক সময় শিব লিঙ্গ নিয়ে যাওয়ার সময় রেখে বিশ্রাম করতেন ওই চাতারটার ওপর।
সেই চাতালটার ওপর রাখলে নাকি বলা হয় ওইখান থেকে নাকি শিবলিঙ্গ মানে ঠাকুর আর কোনোদিন যান না, ওই বাড়িতেই ওনারা থেকে যান। তা আমি এটা শুনেছিলাম দিদির মুখেই। সেই দিদি বলেছিল যে কোনো এক কালে, মানে তখনকার বহুকাল আগে কেউ একজন মারা যান, সম্ভবত সুইসাইড করলে বা অপঘাতে মৃত্যু হলে তার নাকি তিনি নাকি ব্রহ্মদৈত্য হয়ে যান। ব্রাহ্মণ মানুষ ছিলেন ওনারা, ব্রহ্মদৈত্য হয়ে গেছিলেন। তাই একবার আমি তখন ক্লাস 6-7 পড়ি, দিদির বাড়িতে গেছি। এবার দিদির বাড়ি যেহেতু কাছে, মানে গঙ্গা পেরোলেই হচ্ছে বেলুর মঠ। তা আমরা বেলুর মঠ যাব বলে দিদি, আমি, জামাইবাবু, দিদির শাশুড়ি, আমার মা সবাই মিলে বেলুর মঠ দেখতে যাব এবং ওখান থেকে দক্ষিণেশ্বর ঘুরতে যাব। তা ওরা সাজাগুজু করছে, তা একদম রাস্তার ধারে যেহেতু বাড়ি, সর্বক্ষণ অটো যাতায়াত করছে, পাশেই অটো স্ট্যান্ড, আর একটা পাশে মন্দির। তা আমার ইচ্ছা হলো আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি রাস্তার সামনে। তা আমি রাস্তার সামনে গেছি, রাস্তার সামনে গিয়ে মানে রাস্তাটা কি, বাড়িটার আগে বর্ণনা দিই, যেহেতু বহু পুরনো বাড়ি, একদিকে হচ্ছে ঠাকুর ঘর, তার পেছনের দিকে হচ্ছে মেন বাড়ি। এবার পেছনের দিকে মেন বাড়ি, এবং যে রাস্তাটা পাশ দিয়ে যাচ্ছে অনেকটা দালানের এই পাশটা হচ্ছে একটা ফাঁকা জায়গার মাঝখানটা একটা বেল গাছ। এবার ওই আমি তখন প্রায় সন্ধে বেলা, শীতকালের সময় এরকম সন্ধে বেলা। তা আমি যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে মেন বাইরে থেকে গিয়ে যখন দালানে যাচ্ছি, শুধু আমার হঠাৎ চোখ পড়লো ওই গাছটার পাটা মাটিতে লাগানো, শুধু নিচটুকু কোমর অব্দি দেখা যাচ্ছে, সাদা ধবধবে একটা ধুতি পরা, পাটা এরকম করে রয়েছে। এবার আমি ভাবছি এটা কি ব্যাপার, গাছের ওপর পা, না আমি কিছু ভুলভাল দেখছি। অনেকক্ষণ, কিন্তু প্রায় 10-15 সেকেন্ড আমি দেখছি ওরকম ভাবে। হ্যাঁ, দেখার পর উনি না জাস্ট মানে বলে না কর্পূরের মতন উবে যাওয়া, ওনাকে দেখলাম চোখের সামনে উবে গেল। তখনই আমার সম্বিত ফিরে পেয়েছে। ওরে বাবা রে, এটা আমি কি দেখলাম! তা আমি না খুব জোর চিৎকার করে উঠেছি, ও মা! এবার দিদি জামাইবাবু ছুটে এসছে, মাও ছুটে এসছে, বলছে তখন বলছে কি হয়েছে, চিৎকার করলি কেন? তা দিদি আমাকে বলছে কি হয়েছে, আমি শুধু না গাছটার দিকে দেখাচ্ছি। দিদিও বুঝতে পেরেছে গাছটার ওপর কিছু একটা সে দেখেছে। তা দিদি হাসছে, বলছে কাকে দেখেছিস, তেনাকে দেখেছিস? আমি না বুঝতে পারছি না, তেনা মানে কি? বলে ঘরে চ, তুই আগে প্রণাম কর। আমি তো প্রণাম করলাম। বলছে যে তখন ওই ঘটনাটি বলল যে বহুকাল আগে ওই কেউ একজন অপঘাতে মৃত্যু হওয়ার পর ব্রহ্মদত্তী হয়ে গেছেন। বলে উনি নাকি সবাইকে দেখা দেন না, কিন্তু বেলগাছে থাকেন, কেউ কেউ লাকি। এবং দিদিও নাকি এত বছর বিয়ে হওয়ার পরও দিদিও নাকি তাকে দেখতে পায়নি। হয়তো আশীর্বাদ ছিল, বা আমার ভূত দেখার সৌভাগ্য ছিল বলে আমি আজ দেখতে পেরেছি। এই ছোট্ট ঘটনা হচ্ছে আমার প্রথম ব্রহ্মদত্তী দেখা, বা পুরোটা তো আমি দেখিনি, নিচের টুকু দেখতে পেয়েছি। হয়তো পুরোটা দেখার ক্ষমতা উনি দেননি আমাকে, বা দিতে চাননি আর কি। ওনারা দেখা দিতে চাইলেই তো তবে আমরা দেখতে পাই, আমাদের ওপর কিন্তু কোনো কিছু নেই। তা বলো বন্ধুরা, প্রথম এই দুটো অভিজ্ঞতা কেমন লাগলো একটু আমাকে যদি কমেন্ট করে বলো। আমার ছেলে এসছে, আমার ছেলেকে একটু ইশারায় বললাম খাতাটা দিতে, তা একটু বলো। খাতাটা দিতে বললাম। থ্যাংক ইউ। এবার আসি আমার তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটা আমি একটা লাভাসা সিটির ঘটনা বলি, ঠিক আছে?
লাভাসা সিটির ঘটনা। লাভাসা অনেকেই জানেন, এবং কোথায় অবস্থিত কি অবস্থিত কিছুই বলবো না। তো যদি না দেখে থাকেন, লাভাসা সিটি বললেই ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যাবে। তা ওখানে আমি গৌরব তিওয়ারির সাথে যাই। ওখানে শুধু গৌরব তিওয়ারি আর আমি তো যাই না, একটা আমাদের টিম যায়, প্রায় 7 জনের টিম। যাই। যাওয়ার পর আমাদের কাছে প্রথমে 7 জনের টিম যায় ওখানে, ঠিক আছে। তা তার আগে আমাদের ওখানে প্রথমে মেল আসে, একজন মেল করেন, পাঞ্জাবি ভদ্রলোক, যে লাভাসা সিটিতে একটা ফ্ল্যাট না, ঠিক ভিলা টাইপের বাড়ি বলা যায়, ভিলাই বলি, ভিলা কেনার পর ওনারা নাকি 5 দিনও থাকতে পারেননি। কি কি হয়েছে ওনাদের সাথে পরে আসছি, তার আগে বলি ওনারা কিন্তু পুজো আশ্রা করেই কিন্তু ঢুকেছেন। এবং লাভাসা সিটিটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে, যার মধ্যে ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, ফ্ল্যাটস রয়েছে, সোসাইটি রয়েছে ওর মধ্যে, এবং ভিলাজ রয়েছে, ঠিক আছে। এবং লাভাসা সিটিটা এত সুন্দর জায়গায়, পাহাড়ের কোলে একদম, পাহাড়ের পাদদেশে, খুব সুন্দর জায়গা। যেখানে আরো সুন্দর লাগে, যেখানে ভিলাগুলো তৈরি হয়েছে, সেই ভিলাগুলোর পেছন দিয়ে পাহাড়টা স্টার্ট হচ্ছে। গৌরব তিওয়ারি আমাদের একদিন ডাকেন, সবাইকে বলেন মেল আছে একটা, যাওয়ার জন্য প্রস্তুত হতে। তা আমরা যাওয়ার জন্য প্রস্তুত হই। ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার পর জানা যায় যে একজন পাঞ্জাবি ভদ্রলোক আমাদের মেল করেছেন, ওখানে নাকি ওনারা 5 দিন থাকতে পারেননি, এবং ওনারা জাস্ট যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় ওনারা পালিয়ে বেঁচেছেন, ঠিক আছে। তা আমরা জিজ্ঞেস করলাম, তা আপনারা পূজা আশ্রা করে ঘরে ঢোকেননি বা গৃহপ্রবেশ করে ঘরে ঢোকেননি? ওনারা বললো, যথারীতি আমাদের যা নিয়ম কানুন, সব রকম পাঞ্জাবিদের যা নিয়ম কানুন থাকে, সব নিয়ম কানুন পালন করেই ঢোকা হয়েছে, কিন্তু তারপরেও 5 দিনও আমরা টিকতে পারিনি। এবং আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন ওখানে যেরকম ভাবে যা ছিল ঠিক সেরকম ভাবেই রাখা রয়েছে। এবার বলছি, আমরা তখন জিজ্ঞেস করি যে আপনার ফোনে অবশ্যই তো আপনাদের সাথে কি কি ঘটনা হয়েছে। বলছে, আমরা যখন প্রথমে বাড়ি গৃহপ্রবেশ করে ঢুকলাম, তখন দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ প্রথমে আমরা খেয়াল করলাম চারিদিকে একটা অদ্ভুত গন্ধের, প্রথমে আমরা গন্ধ পেতে শুরু করলাম, কখনো খুব সুন্দর গন্ধ, কখনো প্রচন্ড পচা গন্ধ। হ্যাঁ, এবার প্রচন্ড পচা গন্ধ। তা আমরা ভাবছি হয়তো পেছনে পাহাড় শুরু হয়েছে, তারপরে হয়তো ওখান থেকে বুনো গাছপালার গন্ধ হচ্ছে, যার জন্য আমরা এরকম উদ্ভট গন্ধগুলো পাচ্ছি। তারপরে যেতে না যেতেই হঠাৎ করে দেখা যায় যে গ্যাস আপনা আপ জ্বলে উঠছে, এবং দেখা গেছে যে এমন ভাবে জ্বলছে সে প্রায় চিমনি প্রায় জ্বলে যায়, এতটাই জোরে জ্বলে উঠছে। আর যাও, এখান থেকে যাও প্লিজ, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ছেলে রয়েছে, ছেলেকে বললাম। তা আমি বলছি যে তারপরে একদিন ওনার মা বাথরুমে ঢুকেছেন স্নান করতে, মানে গৃহপ্রবেশ করার পরের দিন স্নান করতে ঢুকেছে। হ্যাঁ, এবার স্নান করতে ঢোকার পর বলছে ভেতর দিয়ে লক করেছে, লক করার পর উনি স্নান করে বেরোতে যাবেন, ছিটকিনি খুলে দিয়েছেন, ভেতর দিয়ে ছিটকিনি খুলে দিয়েছেন, কিন্তু দরজা আর খুলতে পারছেন না। সে তো তারস্বরে চিৎকার করছে যে আমাকে क्या हुआ बहू, दरवाजा आके खोल दो, कोई बच्चे ने আটক দিয়া এরকম করে বলছে, কেউ আমাকে বাথরুমে আটকে দিয়েছে। তা ও বলছে, না তো, কেউ তো আটকায়নি ওখানে,
আপনি বেরোন। বলছে আমার এখান থেকে ভেতরে ছিটকিনি খুলে দিয়েছি, কিন্তু দরজা খুলছে না। তা বাইরে থেকে ওনার শ্বশুর মশাই, বহুর মানে বউটির শ্বশুর মশাই আসে, ধাক্কাধুক্কি মারে, তাও খুলছে না। এবার যখন ধাক্কাধাক্কি দিচ্ছে, বাথরুম থেকে বিকট আওয়াজ, বিকট, যে বাঁচাও আমাকে, আমাকে কেউ মেরে ফেলছে। আর ভেতর থেকে তাও তখনও বলছে যে আমাকে তো মেরে ফেলছে, প্লাস চুলের মুঠি ধরে কেউ যেন আমাকে মারছে, দরজাটা খোলো, দরজাটা খোলো। ওরাও খুলতে পারছে না, কিছুই খুলতে পারছে না। তা যেহেতু খুলতে পারছে না, আর ওনার শাশুড়ি মা ওরকম ভাবে বিকট চিৎকার করা শুরু করে দিয়েছেন যে কি হলো রে বাবা, এত জোর, মানে আমার চুলের মুঠি ধরে কেউ যেন আমাকে টানছে পেছনের দিকে, আমি সহ্য করতে পারছি না, আমার চুল ছিঁড়ে নেবে, তোমরা প্লিজ খোলো। তো ওর বাবা, শ্বশুর মশাই, বউটির শ্বশুর মশাই রান্না, এই সরি, ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে দরজার মধ্যে ছেটানোর সাথে সাথে দরজাটা খুলে যায়। আপনি দরজাটা, মানে কোনো ধাক্কা দিতে হয়নি, কোনো প্রেসার দিতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, যে দরজাটা খুলে যায়। উনি, মানে ওনারা চোখের সামনে দেখছেন, যেহেতু ভদ্রমহিলার লম্বা চুল, এরকম পেছন থেকে কোনো অদৃশ্য শক্তি কেউ যেন টেনে রয়েছে, মানে চুলটা এরকম লম্বা ভাবে ধরা। আর উনি কিছুতেই ছাড়াতে পারছেন না। এবার আমি বলছি, ওই দেখে তা উনি তখন ওই যে গঙ্গা জলটা নিয়ে এসে দরজাটা খোলা হয়েছিল, ওই গঙ্গা জলটাই আবার ওনার গায়ে ছেটানো হয়, এবং ছেটানোর সাথে সাথে চুলটা ইয়ে হয়ে যায়, উনি ইয়ে হয়ে, মানে ছাড়া পেয়ে যান ওনার হাত থেকে, দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। ঠিক আছে, এই একটা ঘটনা। আর একটা বলছে, যখনই আমার স্ত্রী বা আমার মা কিছু হয়তো বাইরে গেছেন, বাইরে থেকে আসছেন, বা স্নান করে এসে পুজোর ঘরে ঢুকতে যাবেন, তখনই দেখছে সমস্ত বাড়ির যতগুলো ঠাকুর রয়েছে সব উল্টে দেওয়া। এবার আমরা কি জানি, শিবলিঙ্গ এরকম রয়েছে, ঠিক আছে, শিবলিঙ্গটা উনি দেখা যায় যে শিবলিঙ্গটা মানে লিঙ্গের ওপরে মাথাটা নিচু, পাটা ওপরে, ওরকম ভাবে সব ঠাকুর উল্টোনো। কখনো দেখা যাচ্ছে যে প্রসাদগুলো মানে দিচ্ছেন ওনারা, সেই প্রসাদগুলো উধাও হয়ে যাচ্ছে। তা প্রথমে ওনারা ভেবেছেন হয়তো ইঁদুর ফিদুর খাচ্ছে, ইয়ে করছে, ঠিক আছে না। তারপরে ওনারা দেখেন, তারপরে একদিন, সরি, আর একটা ঘটনা বলছেন আমাদের, যে সোফাতে একদিন ওনারা বসে আছেন, বসে টিভি দেখছেন, মা, ওয়াইফ, তার এক ছেলে, শ্বশুরের ঘরে বসে রয়েছেন, আর ওনারা চারজনে মিলে টিভি দেখছেন। হ্যাঁ, হঠাৎ বলছে আমরা চারজনে একটা সোফাতে বসে আছি, এবং বাচ্চার ওজন ছাড়া বড়দের ওজন তো যথেষ্ট। সেই বলছে এরকম করে কেউ যেন দুহাত, মানে দুপাশ দিয়ে সোফাটাকে তুলে দিল। আমরা তো হকচকিয়ে গেছি, হকচকিয়ে চিৎকার করে নেবে যেতেই বসে পড়লো। আমরা তো ওই দেখে মানে ভাবছি যে কি হলো, মানে উঠলাম কি করে, মানে ওঠাটা তো খুব শক্ত ব্যাপারটা, উঠলামটা কি করে আমরা, ওটাই ভাবছে। ওরা ভাবতে ভাবতেই তখনই বিকট, মানে খুব জোর ওর শ্বশুর মশাই চিৎকার করছেন, ওনার বাবা ওই বসার ঘরতে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মেরেকো মার দিয়া, মেরেকো মার দিয়া। হ্যাঁ, এবার ওরা দৌড়ে, ওই রেসটা কাটতে না কাটতেই যখন উনি ওনার বাবার ঘরে গেছেন, গিয়ে দেখছে অত বড় খাট, মানে বিশাল বড় একটা ডবল বেডের খাটের ওজন যথেষ্ট হয়, ওই খাটটা একবার ওপরে উঠছে, মানে মানুষটাকে নিয়ে একবার ওপরে উঠছে, একবার নামছে, একবার ওপরে উঠছে, একবার নামছে। এবার উনি যে লাফিয়ে নামবেন সেটিও উনি করতে পারছেন না, এতটাই ভয়। আর উনি না ভয়ে চিৎকার করছেন, মেরেকো মার দিয়া করে, আর ভয়ে থরথর থরথর করে উনি কাঁপছেন। বেশ কিছুক্ষণ হলো ওই ঘটনাটা, উপরে খাটটা উঠছে, উঠে ধপ করে নেমে যাচ্ছে, আবার উঠছে, আবার নামছে। বেশ কিছুক্ষণ হওয়ার পর উনি কিন্তু ভয় পায়, হ্যাঁ, ভয় পেয়ে যে গায়ত্রী মন্ত্র জোরে জোরে নাম করতে থাকেন বা জপ করতে থাকেন,
তখন খাটটা কিন্তু নেবে যায় নিচে, নিচে নামার পর উনি নেমে আসেন, বলছে এখানে থাকা এই ঘটনাটার পর চোখের সামনে ওই খাটটাকে আর ওই 4টে মানুষকে নিয়ে সোফাটাকে ওঠার পর ওই রাত্রির বেলায় ওনারা যে যা অবস্থায় ছিলেন সেই অবস্থায় ফেলে বাড়ি থেকে জাস্ট গাড়ির চাবিটা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান। ওনারা এখন পরবর্তীকালে ভাড়া বাড়িতে রয়েছেন অন্য জায়গায়, লাভাসা সিটিতেই নেই, মানে এতটাই ওরা ভয় পেয়ে রয়েছে যে ওই লাভাসা সিটিতেই নেই। তা এবার আসি আমাদের ঘটনায়, বলছে এটা কি আমাদের মানসিক ভুল বা ইলিউশন করছি, কিন্তু এতটা তো ইলিউশন হওয়ার কথা না আমাদের। তা আপনারা যদি এসে দেখেন তো খুব ভালো হয়। তো আমরা গেলাম 7 জনের একটা টিম নিয়ে। হ্যাঁ, মানে এটা আমার কাছে মানে বলতে পারেন মোস্ট ভয়ের আর একটা দিক। এবার আমরা ঘরের চাবি দিয়ে যেই খুলেছি, গুমোট ব্যাপারটা রয়েছে, এবং ঢোকার সাথে সাথেই মানে 4-5 সেকেন্ড বাদেই আমাদের গাটা আপনি আপ ভারী হতে থাকে এবং মাথায় ব্যথা হতে শুরু করে। ঠিক আছে, তখন কিন্তু সবে ঢুকেছি বাড়িটায়। আর ঢোকার পর আমরা যা দেখলাম, নিচে 2খানা বেডরুম, কিচেন, টয়লেট, ডাইনিং। ঠিক আছে, তারপরে ওপরে সিঁড়ি দিয়ে উঠলে আর দুটো ঘর, তারপর হচ্ছে আর একটা ডাইনিং এর পাশে হচ্ছে ব্যালকনি, এরকম করে রয়েছে। আমরা ওপরটা এতটাই নিজেরাও ভয় খেয়ে গেছিলাম, অত বড় মানুষ, আমরাও তো মানুষ, যতই গৌরব তিওয়ারি হোক না কেন আমরাও মানুষ, আমাদেরও ভয় লাগে আর কি। হ্যাঁ, তা আমরা ওপরটাও অতটা ভালো করে ঘুরতে পারিনি, নিচেতেই যা কাণ্ড হয়েছিল আমাদের সাথে, তারপরে আমরা প্রায় পালিয়েই বেঁচেছিলাম আর কি। এবার বলি প্রথমে তো বললাম ওই গা ভারী হচ্ছে, তা মাথা ব্যথা শুরু হয়েছে। তা আমাদের কাছে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, শুধু চোখে, খালি চোখে অনেক সময় অনেক কিছু ধরা নাও পড়তে পারে, তারা হয়তো আমাদের দেখা নাও দিতে পারে, এবং বা হয়তো প্যারানর্মাল বিভিন্ন এই বাসনপত্র এদিক ওদিক করা, এগুলো হয়তো চোখের সামনে দেখা যায়, কিন্তু অবয়ব বলুন বা ফিগার বলুন, ওইগুলো কিন্তু ওনারা না চাইলে আমরা কারুরই দেখতে পাওয়া সম্ভব না। তা লাভাসা যখন বাড়িটায় ঢোকার পর ওরকম গা ভারী হচ্ছে, দেখলাম যে এখানে চটি, ওইখানে জিনিসপত্র ছড়ানো ছিটানো, এমনকি সিঙ্কের ওপর বাসন রাখা, হ্যাঁ ধোয়া বাসন, অবশ্যই ধোয়া বাসন রাখা, রান্নাঘরটা যেমন অবস্থায় ছিল ঠিক সেরকম অবস্থায়, কোনো গোছগাছ নেই, কিছু নেই। এবার ঢোকার পর আমরা বেশ কিছুটা টাইম নিই যে ওই ইকুইপমেন্ট গুলো বের করার জন্য, যন্ত্রপাতি গুলো বের করে ব্যবস্থা করব। তার মধ্যেই মানে আমাদের তখনও আমরা নিজেরাই রেডি না ক্যামেরা নিয়ে। হ্যাঁ, তা যেহেতু আমরা নিজেরাই রেডি না, তখন হঠাৎ করে বলছে আগুন লেগেছে। এবার আমরা কিছুটা এদিকে, আর একটা মানুষ অন্য ঘরে ক্যামেরা ফিট করছে যদি কিছু দেখা যায়, তো একজন বলছে আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন জ্বলছে, আমরা ওই ঘর থেকে, যে ঘরটায় শ্বশুর ওই খাট নিয়ে করেছিলেন, খাটটা ওপরে উঠছিল নামছিল, ওই ঘরটায় আমরা ক্যামেরা ফিট করছিলাম। হ্যাঁ, তা ওই ক্যামেরা ফিট করার জন্য ওই ঘরে ছিলাম। তা আমরা এবার যাই হচ্ছে ওই আগুন দেখতে, কই আগুন ধরেছে, গিয়ে দেখি গ্যাসটা আপনি আপ জ্বলছে। কি করে জ্বলছে, কেন জ্বলছে আমরা জানি না। গ্যাস কিন্তু গ্যাসের মতন বন্ধ, কেউ আগুন জ্বলায়নি, কিচ্ছু করেনি। হ্যাঁ, এমনি আগুন জ্বলছে। ওইটা তো হলো, কোনো রকমে জল ফল দিয়ে নেবানো হলো, এবং রীতিমতো আগুনটা অল্প না, দাও দাও করে জ্বলছে, মনে হচ্ছে ওই কাঠ ফাট রেখে কেউ যদি সেই জ্বালায় ওরকম। আমরা ভাবছি এই রে, যদি না নেবাতে পারি তাহলে তো ইয়েতে আগুন ধরে যাবে বাড়িতে। জল ফল দিয়ে কোনো রকমে আমরা আগুনটা নেবালাম। নেবানোর পর
আমরা ওনারা কিন্তু যখন বেরিয়েছেন বলছে আমরা কিন্তু ঠাকুর ওরকম ভাবে সিধা ভাবেই রেখে গেছি যদি কিছু ইয়ে হয়। তা যেহেতু আমরা সিধা ভাবে রেখে গেছি, তা ওখানে গিয়ে আমরা দেখছি যে সমস্ত ঠাকুর না ওলট পালট করা, মানে মূর্তিগুলো ভাঙা, শিবলিঙ্গের যে মাথাটা ওইটা ভেঙে পড়ে রয়েছে। হ্যাঁ, তারপর একটা কাঁচের রাধা কৃষ্ণের মূর্তি, কাঁচের ভেতর খুব সুন্দর পাথরের ইয়ে ছিল, রাধা কৃষ্ণের মূর্তি ছিল, ওইটা দেখলাম ভাঙা অবস্থায় পড়া, মানে যা তা করে রেখেছে। এরপরে না আমরা দেখছি যে রান্নাঘরে এদিক থেকে চোখের সামনেই দেখতে পাচ্ছি এদিক থেকে ওদিক বাসনপত্রগুলো পড়ছে। মানে কেউ ছুটছে, মানে অতি তীব্র রাগ হলে যখন বাসনপত্র, অনেক সময় দেখবেন যে ইউটিউবে দেখা যায় যে খুব রাগে কেউ ধুমধাম করে বাসনপত্র পড়ছে, ওরকম স্টার্ট হলো, কিন্তু ক্যামেরায় কিন্তু তখন আমরা কিছু দেখতে পাইনি। এবার যেহেতু ওই শ্বশুরের ঘাটটাতেই আমাদের বেশি নজর ছিল, ওরকম ভাবে ওঠা কি করে সম্ভব, হয়তো কোনো কারণে সোফাটা উঠলেও উঠতে পারে এরকম ভেবে নিয়েছি। তা কিছু মানুষ শুয়েছে, কিছু মানুষ বসেছে সোফাতে, আমরা গেছি 4 জন মিলে ওই শ্বশুরের ঘরে। ঠিক আছে, শ্বশুরের ঘরে যাওয়ার পর আমরা বসে রয়েছি এবং চিন্তা করছি যে আমার নাই মাথা ধরতে পারে, তা বাকি 4 জনের তো মাথা ধরতে পারে না, এটা সম্ভব না। হ্যাঁ, বাকি 4 জন আমরা বসে গল্প করছি এবং বলছি তো এখানে বাসনপত্র ছাড়া তেমন কিছুই হয়নি, হয়তো ইয়ে হতে পারে টুকটাক। তা বিশ্বাস করবেন না, মানে রীতিমতো আমার গুজবাম্প হচ্ছে বলতে গিয়ে, ওই খাটটা আমাদের 4 জনকে নিয়ে জাস্ট ওপরে উঠে গেল, জাস্ট ওপরে, মানে মাটির থেকে ওপরে। ভাবুন না আপনারা যে কি করে একটা খাট, একটা ডবল বেডের খাট, আমাদের ওজন, তার উপর ক্যামেরা রাখা, ইয়ে নিয়ে ওপরে উঠে গেল, অন্তত 3-4 ইঞ্চি ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে সে, এবং তারপরে তার 2-3 সেকেন্ড বাদে আবার নেমে যাচ্ছে। এরকম মোটামুটি 8-9 বার হয়েছে আমাদের সাথে। আর তারপরে শুরু হলো ঘরটার মধ্যে তোলপাড় করা। তোলপাড় করা বলতে যেমন ঝড় হলে একটা শোঁ 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 আওয়াজ পাওয়া যায়, আমরা যেমন শুনতে পাই যে কোনো ফাঁকা জায়গায় শোঁ শোঁ আওয়াজ, ওরকম আওয়াজ। কিন্তু বাইরে কিন্তু কোনো ঝড় বা বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, যে পাশের যে ইয়ে থেকে আওয়াজ আসছে তা কিন্তু নয়, ঘর স্টিল বন্ধ, ওখানে ইয়ে হওয়ার সম্ভাবনাই নেই, কোনো হাওয়া আসার সম্ভাবনাই নেই ওরকম। এবং রীতিমতো আমাদের জামা কাপড় গুলো উঠছে, চুলগুলো উঠছে, মানে আমাদের কি বলবো, সেই অভিজ্ঞতাটা মানে বলে বোঝানো যাবে না। আমাদের ভেতর তখন রাম নাম, দুর্গা নাম, হরি নাম, হনুমানজির নাম, সব নাম বেরিয়ে আসছে, তাতেও কিন্তু কোনো ক্ষান্ত নেই। তারপরে শোনা যাচ্ছে নিকাল যা ইধার সে, বলেছে যে কিসি কো নেই বচনে দুঙ্গি ইধার, চলে যা ইধার সে, এরকম করে মোটা ভারী গলায় কেউ যেন বলছে, এবং ডবল টোন। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে ডবল টোনে কথা বলছে এবং প্রচন্ড ভারী গলায়, নিকাল যা ইধার সে, কেউ আয়ে হো এরকম বলছে, এবং স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো ক্যামেরা, কোনো মাইক্রোফোন কিচ্ছু ছাড়াই আমরা শুনতে পাচ্ছি। আমরা ভাবছি কি হচ্ছে, ওরে বাবা এখানে আবার কে আছে। তা গৌরব তিওয়ারির একটা ইয়ে হচ্ছে, ও কিন্তু খুব একটা চট করে ভয় পায় না, যেহেতু উনি বহুদিন এই যুক্ত রয়েছেন। উনি কিন্তু শান্ত গলায় বললেন, আপনি কে, কেন এরকম ভাবে হন্ট করছেন এই বাড়িটা? ইয়ে হাম লোগো কা ঘর হ্যায়। ওরকম মোটা গলায় পরিষ্কার ভাষায় বলছে, ইয়ে হাম লোগো কা ঘর হ্যায়, किसी को नहीं बैठने दूंगी, किसी को नहीं जीने दूंगी इधर। তো হয়ে গেল।
তো বলছে আপনারা কারা, তাহলে আপনারা কিছু তো বলুন, কেন থাকতে দেবেন না। বলছে এ তখন ফ্যাস ফ্যাসে গলায় আবার উত্তর দিচ্ছে, নিকল যা ইধার সে, জলদি নিকল যা, বাহার হো যা। ওরকম ডবল টোনেই বলছে, নিকল যা, বাহার হো যা, জলদি বাহার হো যা, क्यों आए हो, ये জায়গা নেই दूंगा, বাহার হো যা, বাহার হো যা, জলদি বাপাস যা। এরকম করে আমরা কিন্তু শুনতে পাচ্ছি পরিষ্কার ভাব, পরিষ্কার এরকম হিন্দিতে বলছেন উনি, ওনারা। তা আমরা বলছি ঠিক আছে, আমাদের কিছু ঘন্টা টাইম দিন, আমরা তো এখানে থাকতে আসিনি, আমরা এখানে থাকতে আসিনি, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, কিছু ইয়েতে। আভি নিকাল যা, যেই বলেছে উনি, এবার বলার পর আমরা বলছি যে ঠিক হ্যাঁ, हम लोगों का टाइम दीजिए, हम लोग निकल जा रहे हैं। এইটা বলার সাথে সাথে একটা ছেলে মানে জাস্ট চিৎকার করে উঠেছে, বলছে আ, এরকম করে উঠেছে, মানে জাস্ট একটা ভয়ের গলায় চিৎকার। তা আমরা ভাবছি কি হলো, বলছে মেরা, বলছে আমার পিঠে খুব জ্বলন হচ্ছে আর পায়ের এইখানটা খুব জ্বলন হচ্ছে, থায়ের জায়গাটা। আমরা বলছি তো কোথাও লেগেছে বোধহয়। বলছে না, আমি এখানে দাঁড়িয়েছিলাম, কথাগুলো শুনছিলাম তো তোমাদের সাথে দাঁড়িয়ে, কি করে হয় এটা। তখন বলছে ঠিক আছে, গৌরব তিওয়ারি বলছে এরকম হতে পারে, দেখি জামাটা তোল। বিশ্বাস করবে না, এরকম ঠিক এরকম করে কেউ যদি আঁচড়ে দেয়, জাস্ট আঁচড়ে দিচ্ছে, 3 আঙুলের না 4 আঙুলের না, জাস্ট এরকম ভাবে আঁচড়ানোর দাগ, এবং ওখান থেকে রক্ত বেরোচ্ছে ফোঁটা 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 করে। হুম। এবার আমরা তো বুঝে গেছি আমাদের ওপর অ্যাটাক হতে চলেছে। আর একজন তো প্রায় আর একজন যে আমাদের সাথে বান্ধবীটি ছিলেন, তারও প্রায়, আমারও প্রায় যাই যাই অবস্থা, মানে অজ্ঞান হব হব অবস্থা। তা আমরা বেরিয়ে আসি। তারপরে নাকি শোনা যায়, আমরা ওখানে আরো লোকজনকে, পাশের মানুষজনকে জিজ্ঞেস করেছি যে আপনাদের বাড়িতে এরকম কোনো হন্ট হয় না। বলছে হয়, তা আপনাদের থাকতে অসুবিধা হয় না। বলছে না, কিন্তু আপনারা যে বাড়িতে গেছেন ওই বাড়িতেই কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি আওয়াজ, কেউ পায়ে চলার আওয়াজ এরকম পাই। মানে এরকম হলো, বাইরে বেরিয়ে আমরা জাস্ট বাইরে বেরিয়েছি, ও তার আগে বলে নি, যখন আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করছি তার আগের ঘটনাটা বলে নি। আমরা জাস্ট সবাই বেরিয়েছি, দরজাটা লাগাবো, দরজাটা আমাদের লাগাতে হয়নি, জাস্ট কেউ সপাটে দরজাটা বন্ধ করে দিল, তালা মেরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আশেপাশের লোকজনকে পরের দিন থেকে, মানে আমরা হোটেলে ছিলাম, হোটেলে থাকার পর আমরা পরের দিন আশেপাশের লোকজন জিজ্ঞেস করি যে কেন এরকম হয়, লাভাসা সিটিতেই বা কেন এরকম হচ্ছে, অর্ধেক প্লট খালি রয়েছে, এখনো কিছু কিছু তৈরি হয়নি। কেউ বলে ওখানে ভুতুরে আড্ডাখানা, কেউ বলে কোনো দুই প্রমোটার বা যাই বলুন না কেন, ওই প্রমোটারের মধ্যে ঝামেলাতে বন্ধ হয়ে রয়েছে, এরকম। ওইটা কিন্তু আমাদের প্রচন্ড প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল, যে আমরা ভাবতে পারিনি, জাস্ট আমাদের এরকম ভাবে। গৌরব তিওয়ারি বলছে আমার 3rd या 4th এক্সপিরিয়েন্স হলো, রীতিমতো গুজবাম দিচ্ছে তোদের এরকম ভয় পাওয়া। আমার কিন্তু 4th এক্সপিরিয়েন্স, আমি বহুত এক্সপিরিয়েন্স করেছি কিন্তু ভয়ের ব্যাপারে এটা কিন্তু 4th এক্সপিরিয়েন্স। স্পষ্ট ভাবে ওই ওদের কথা শোনা, ওই ডবল টোনে কথা শোনা, কেউ বিশ্বাস, কানে না শুনলে কেউ বিশ্বাস করতে পারবে না এটা। তা কেমন লাগলো বন্ধুরা, একটু কাঁপা কাঁপা গলা, একটু থেমে থেমে হয়ে যাচ্ছে, একটু মার্জনা করবেন আপনারা, প্রথম লাইভ যেহেতু। তা একটু যদি বলেন কেমন লাগছে, একটু বললে ভালো হয়। একটু বলুন। 8টা 38 বাজে, আর দুটো ঘটনা শুনি আমি শেষ করব। কেমন লাগছে একটু বললে খুব ভালো হয় বন্ধুরা, আমি না হলে কিছুই দেখতে পাচ্ছি না এখানে। তা শুরু করি। কোনটা আর
তা হ্যাঁ, একটা মেয়ের ঘটনা বলি। হ্যাঁ, তখন গৌরব তিওয়ারি মারা গেছেন, তারপরেও আমরা যেহেতু ছিলাম ওখানে, তা একটা মেয়ে বাড়িতে, একটা মেয়েটি যে একটা মেয়ের বাড়ি থেকে আমাদের একটা ভিডিও পাঠায়। ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে চারিপাশে হনুমান চালিসা চলছে এবং মেয়েটির হাত পা বেঁকে যাচ্ছে রীতিমতো, কেউ থামাতে পারছে না। হুম। তা এবার আসি ঘটনাটায়। আমরা যেহেতু কোনো ইনভেস্টিগেট করতে যাইনি ওই বাড়িতে, কিন্তু রীতিমতো মেয়েটির কাহিনী শুনে আমরা অবাক হয়ে গেছিলাম। এখনো কিন্তু পর্যন্ত মেয়েটি কিন্তু রেহাই পায়নি ওনার হাত থেকে। ঠিক আছে, যেই দৌড়ুক না কেন, রেহাই কিন্তু উনি এখনো পাননি বা মুক্ত হতে পারেননি। তা মেয়েটি দিল্লির বাসিন্দা। ঠিক আছে, দিল্লির বাসিন্দা, নামধাম কিছুই বলবো না। তা এখানে দিল্লিতে অনেকগুলো ফেমাস ফেমাস হন্টেড জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে, এক মিনিট, ভুলি ভাটিয়ারি, সরি, ভুলি ভাটিয়ারি। তা এখনকার ইয়াং মেয়েদের বলুন বা ছেলেদের বলুন, তা একটা ক্রেজ হয় যে ভূত দেখতে যাব, ভূত আছে বা আত্মা আছে বা ভূত কি জিনিস। তা দিল্লির ওই ভুলি ভাটিয়ারিতে একদিন ঠিক করে 7-8 জন মিলে যে ওখানে নাইট স্টে করতে যাবে, দেখি ভূত আমাদের কিছু করতে পারে কিনা। অনেকেরই কনফিডেন্স থাকে না, ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না, ভূত বলে কিচ্ছু হয় না, বেকার জিনিস এইগুলো। যথারীতি তারা এই 7-8 জন মিলে একদিন রাত্রির 12টার পর গাড়ি নিয়ে বেরিয়েছেন, ভুলি ভাটিয়ারিতে গেছেন। ওখানে ভুলি ভাটিয়ারিতে যাওয়ার পর যে গেটটা ওনারা পেরিয়েছেন, প্রথমে বলে রাখি, একটা ভাঙা চোরা একটা স্তূপাকৃতি একটা আগেকার দিনের বলতে পারেন ওই মোগল আমলের স্থাপত্য। কেন ভুলি ভাটিয়ারি আমি আজ পর্যন্ত জানি না, যাইওনি কোনোদিন হরিয়ানাতে থেকেও বা দিল্লিতে থেকেও। ওখানে গেছে মেয়েটি যখন প্রথম, ওখানে নাকি সামনে একটা লোহার গেট দেয়া রয়েছে, ওই লোহার গেটটা যথারীতি মরচে পড়ছে ধরে ভেঙে চুরে গেছে। মেয়েটা বলছে, ও তার মধ্যে বলে রাখি সবগুলোই ছেলে আর ওই একটাই মেয়ে গেছে ওদের সাথে। আমি এবার মেয়েটির বাড়ির লোক বলছে যে, মেয়েটির বন্ধু বান্ধবরা বলছে আমাদের সাথে, যখন ঘটনাটা বাড়ির লোক শেয়ার করেছে, ওনারা বাড়ির লোককে স্বীকার করেছেন যে ভুলি ভাটিয়ারিতে গিয়ে মেয়েটি যখন প্রথম পা দেয় ওই গেটের ভেতরে, তখন নাকি প্রচন্ড সুন্দর এবং স্ট্রং আতরের গন্ধ পায়। হ্যাঁ, আতরের গন্ধ পায় এবং গন্ধ পাওয়ার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়াতে, যেহেতু ওদের কাছে জল ফল ছিল, চোখে মুখে জল দেয় মেয়েটির, তাও যখন অনেকক্ষণ বাদেও যখন জ্ঞান ফিরে আসে না, ওরা আবার মেয়েটির বাড়িতে যায়, মানে মেয়েটিকে রাখতে যায় আর কি। তো সারা রাত হয়ে যাওয়ার পরও মেয়েটির নাকি কোনো জ্ঞান ফেরে না। এবার জ্ঞান যেহেতু ফেরে না, ভোরবেলা হয়েও গেছিল, তা ওনার মা বাবা আত্মীয় বাড়িতে, এখানের লোকেরা না একটু জয়েন্ট ফ্যামিলিতে থাকতেই ভালোবাসে, আগে বলে রাখি। হ্যাঁ, অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকেনও। তা জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু থাকতেন, ওরা হারু কাকাতো দাদা ফাদা নিয়ে হসপিটালে ভর্তি করেন ওনাদের ওই মেয়েটিকে। হসপিটালে ভর্তি করাতে ইঞ্জেকশন দেয়াতে মেয়েটি একটু নাকি সুস্থ হয়। কিন্তু অবাক করার ঘটনা, মেয়েটি আর মেয়েটির মধ্যে থাকে না। মেয়েটি যেন মনে কিছু একটা বলতে থাকে, বিড়বিড় করতে থাকে, কি বলে না বলে কিচ্ছু বোঝা যায় না। এবং নিজের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কাউকেই সে চিনতে পারে না এবং কোনো কথাই বলতে পারে না। এবার যখন মেয়েটা বলছে আমরা
যখন ওরা শুনতে পাচ্ছে যে ডবল টোনে কথা বলছেন, ওখানের যে যিনি নার্স ছিলেন একজন, ওনার যে মেয়েটির যে দেখাশোনা করতো, উনি বলছেন মেয়েটির এরকম গলার টোন তো হতে পারে না, মেয়েদের একটা মোটা ছেলেদের গলা কিছুতেই হতে পারে না। যখন কথা বলছে, কে আপনারা, আমাকে ডিস্টার্ব করছেন কেন, তখন রীতিমতো ছেলেদের গলা। তা ছেলেদের গলা হওয়ার জন্য ছেলেদের গলা, তা যথারীতি বলে, নার্সটি বলে এটা কিন্তু কোনো ডাক্তারের কম্য না, আপনারা অন্য কোথাও মেয়েটিকে নিয়ে যান। ঠিক আছে, মেয়েটিকে নিয়ে যান। তা ওনারা প্রচুর ইয়েতে গেছেন। পরবর্তীকালে মেয়েটিকে নিয়ে কোনো মন্দিরে নিয়ে গেছে, মন্দিরে চুপচাপ হয়ে একইভাবে কথা বলেছে, অনেক মাদুলি দেওয়া হয়েছে, তাতেও কোনো তার কিছু যায় আসে না। এবার আমাদের এখানে রাজস্থানের অনেকেই জানেন মেহেদিপুর বালাজি বলে মন্দির আছে, হনুমানজির মন্দির। তা ওখানে শোনা যায় যে এরকম ছাড়ানো হয়, ভূত প্রেত কেউ যদি ধরে তাকে ছাড়ানো হয়। তা ওনারা কিন্তু উনি কিন্তু মেয়েটি যখন হনুমান চালিসা হোক বা কিছু চালানো হোক, মেয়েটির অটোমেটিকলি হাবভাব চেঞ্জ হতে থাকে। হাবভাব চেঞ্জ হতে থাকে মানে বলছে যে হাতগুলো না এরকম অবস্থায় এরকম ভাবে বেঁকে যাচ্ছে, পা গুলো বেঁকে যাচ্ছে, বডিটা কোনো সাপোর্ট ছাড়াই এরকম ভাবে হালকা ভাবে উঠে যাচ্ছে ওপরে। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে। হওয়ার পর যখনই হনুমান চালিসা চালাচ্ছে, হ্যাঁ, কোনো ঠাকুর দেবতার ইয়ে করছে, তখনই মেয়েটার হাত পা বেঁকে যাচ্ছে, ইয়ে করছে। তো ওই ডবল টোন গলায় বলছে এগুলো বন্ধ কর, তোরা আমাকে এইগুলো দিয়ে ভয় দেখাচ্ছিস, মানে কোনো নাকি সুরে বা ইয়ে না, পরিষ্কার ভাষায় বলছে, মানে ছেলেদের ভাষাতেই বলছে, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস, আমার কিন্তু এগুলোতে কিছু হবে না, যা কষ্ট হওয়ার এই মেয়েটিরই কষ্ট হচ্ছে, আমার কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর হাসছে মিচকে মিচকে। ওরা বলছে এইভাবে তো কিছু হবে না, মাদুলি ফাদুলি পরিয়েও কিছু হয়নি, তা কি করা যায়। তা ওরা ভেতরে ভেতরে ঠিক করলো মেয়েটিকে মেহেদিপুর বালাজিতে নিয়ে যাওয়া হবে। মেহেদিপুর বালাজিতে নিয়ে যাওয়া হবে। তা যেদিন ঠিক হলো, তা পরের দিন নিয়ে যাবে, গাড়ি এসছে, মেয়েটিকে বলছে চল মা, তুই তো অনেকদিন ঘরে বসে রয়েছিস, কলেজেও যাচ্ছিস না, তোকে একটু ঘুরিয়ে আনি। মেয়েটি না মুচকে মুচকে হাসছে আর বলছে যে আমাকে তোরা মেহেদিপুর বালাজিতে নিয়ে যাবি, বলছে এবং হাসছে। তোরা কি ভাবছিস মেহেদিপুর বালাজিতে নিয়ে গেলেই আমাকে ছাড়া যাবে? বলেই হনুমান চালিসা গড় গড় করে বলা শুরু করে। এবং এটা যখন বলছে, রীতিমতো ওরা আমাদের ভিডিও করে পাঠিয়েছিল, যে সত্যি মেয়েটি পুরো ছেলেদের ভয়েসে, মানে কোনো আত্মা যে হনুমান চালিসা গড় গড় করে বলতে পারে, এবং ইভেন আমিও নিজে অতটা করে ভালো বলতে পারবো না, মানে উনি বলে যাচ্ছেন আর ওরকম ভাবে হাসছেন। বলে চ একটু বালাজি মহারাজকে প্রণাম করেই আসি, চ নিয়ে চ। এবার উঠেছে মেয়েটি, কিন্তু মেয়েটির মতনই রয়েছে, মেয়েটি উঠেছে, উঠে ইয়ে করে উঠে গাড়িতে বসেছে, চুপচাপ বসেছে, বসে গেছে মেহেদিপুর বালাজিতে। মেহেদিপুর বালাজিতে নাকি বিভিন্ন ধরনের ইয়ে হয়। হ্যাঁ, তা মেহেদিপুর বালাজিতে নাকি ওরকম ভূত প্রেতকে ছাড়ানো হয়। হ্যাঁ সত্যি, ও মাগো হয়ে গেছিল অমৃতাদি। ভূত প্রেতকে ছাড়ানো হয়। তা নিয়ে গেছে, নিয়ে গিয়ে যথারীতি মেয়েটিকে যা যা বলা হয়েছে মেয়েটি তাই তাই করেছে, একদম নর্মাল ভাবে করেছে। তা ওখানকার যে মহারাজ আছেন, তা মহারাজ, আমি পারি পুরোটা মুখস্থ, কি বলছো বুঝতে পারছি না অমৃতাদি, এতক্ষণে এসছে, ইয়ে দেখতে পাচ্ছি কমেন্টস গুলো। যাই হোক, তা
মেহেদিপুর বালাজিতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঝাড়ানো ফাড়ানো হয়েছে, ইয়ে করেছে, বলে ওখানের কোনো জিনিস, মেয়েটিকে জামা কাপড় ছাড়ানো হয়েছে, সবকিছু রিচুয়ালস করেছে দুদিন ধরে। দুদিন ধরে রিচুয়ালস করার পর বলেছে ঠিক আছে মেয়েটি এখন সুস্থ রয়েছে, বালাজি মহারাজের এটা কোনো তাবিজ কবজ দিয়েছিল হয়তো, হ্যাঁ তাবিজ কবজ দিয়েছে, এবং দেওয়ার পর ওকে ছেড়ে দিয়েছে মেয়েটিকে। এবার মেয়েটি তো চলে এসছে, তখন ওর মা বাবাকে চিনতে পারছে, বলছে কি গো মা বাবা কোথায় এসছি আমরা, হ্যাঁ আমরা কোথায় এসছি এটা, তখন বলছে তোকে বালাজি মহারাজের কাছে নিয়ে আসা হয়েছে, প্রণাম করলো, ইয়ে করলো, এবং যেই বলছে দুদিন বাদে গাড়িতে উঠেছে, ঠিক গাড়িতে বসার সাথে সাথেই আবার সেই পুরুষ গলায় বলছে কি রে ছাড়াতে পারলি আমাকে, আমিও তো দর্শন করে আসলাম, আমিও তো বালাজি মহারাজকে প্রণাম করে আসলাম, তোদের জন্য আমার বালাজি মহারাজের কাছে বালাজি মহারাজকে প্রণাম করতে পারলাম, দর্শন হলো। আবার যে কে সেই একই রে বাবা, বললে তোরা আমাকে ছাড়তে পারবি না। এবার ওরা করেছে কি, ওই গাড়িতে মেয়েটাকে বসিয়েই আবার ওরা ভেতরে গেছে, মন্দিরের ভেতরে ঠেলতে ঠেলতে, হ্যাঁ গেছে, গিয়ে মহারাজকে বলেছে যে মহারাজ দুদিন ধরে আপনি যে এরকম করলেন, আপনি যে বললেন ওর কিছু নেই, ও পুরো সুস্থ হয়ে গেছে, কি করে হয় মহারাজজি, হে তো গাড়িতে বসার সাথে সাথেই বলছে হ্যাঁ আমি হনুমান বালাজি মহারাজের দর্শন করে আসলাম, হ্যাঁ বালাজি মহারাজের দর্শন করে আসলাম, বলছে বালাজি মহারাজের দর্শন করে আসলে হতেই পারে না, তাহলে আপনি চলুন বালাজি মহারাজের কাছে, সরি সেই মহারাজটি বাইরে এলেন, বাইরে এসে বসে আছেন, মেয়েটি বসে আছে, এবং উনি যখন গেলেন গাড়ির কাছে বলছে কে মহারাজ প্রণাম, হ্যাঁ আপনারা কি ভেবেছিলেন বালাজি মহারাজের কাছে এলেই আমি ছেড়ে চলে যাব, আপনারা কিন্তু পারবেন না আমাকে ছাড়তে। তখন উনি বলছে ঠিক আছে ছেড়ো না, কিন্তু তুমি কে, তুমি কেন একে ধরে রেখেছো, বলছে আমি কে তোদের জানার দরকার নেই, আমি এমনই একজন যে আত্মা হয়েও মানে আত্মা হয়েও আমি বালাজি মহারাজের দর্শন করতে পারি, এবং তাকে ছুঁয়েও আসতে পারি, এবং তুই শুনবি হনুমান চাল্লিশা কিভাবে পড়ে বলে, রাম চাল্লিশা শুনবি কিভাবে বলে, উনি বলতে শুরু করে দিয়েছেন। উনিও অবাক, যে উনিও অবাক হয়ে গেছেন যে এই আবার কি ব্যাপার, এইটা কি করে হয়, আত্মা হনুমান চাল্লিশা পড়ছে, বালাজি মহারাজের ওখানে যে প্রধান পুরোহিত ওনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিছু হচ্ছে না। তখন বেশ কিছুক্ষণ বাদে, হ্যাঁ বেশ কিছুক্ষণ বাদে, না ও সরি ভুল বললাম একটা জায়গায়, যখন উনি গেছিলেন, উনি হচ্ছেন না যে প্রধান পুরোহিতের যে আরো শিষ্য হয় সেই শিষ্য গেছেন, হ্যাঁ শিষ্য গেছেন, এবং গিয়ে বলছে আমার দ্বারা কর্ম না করে ভেতরে গেছেন, ভেতরে গিয়ে প্রধান যে পুরোহিত আছে পুরোহিতকে ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে এবং বলেন যে এরকম এরকম ব্যাপার। প্রধান পুরোহিত যখন বাইরে আসেন, না প্রথমে প্রধান পুরোহিত বলে বালাজি মহারাজের কাছে মেয়েটিকে নিয়ে এসো, বালাজি মহারাজের কাছে ভেতরে নিয়ে গেছে নর্মাল ভাবে যেতে যেতেই বলছে জয় হনুমানজি, জয় বালাজি মহারাজ কি, ওরকম ছেলেদের গলাতেই বলছে, দেখি তোদের কত সাহস, মানে হিন্দিতেই বলছে উনি, দেখি তোদের কত সাহস যে আমাকে কে ছাড়াতে পারে এই মেয়েটির কাছ থেকে। এবার ও মেয়েটিকে নিয়ে গেছে ওই বালাজি মহারাজের কাছে, বালাজি মহারাজের কাছে থানে প্রণাম করিয়েছে, মেয়েটি প্রণাম করেছে, এবার বলছে প্রধান যে পুরোহিত বলছে তুমি বসো এখানে, বলছে বসেছে, বসার পর
উনি বলছেন যে উনি উনি বলছেন যে কে আপনি, আপনার এতটা শক্তি, কে আপনি? আপনি যদি বলেন ঠিক আছে আমরা আপনার মুক্তির পথ উপায় করে দেব। বলছে মুক্তির পথ উপায় করে দিবি আমার? বলছে আমি তো এমনি মুক্ত, আমি তুই আবার আমাকে কি করে মুক্ত করবি? আমার ইচ্ছা হলে আমি এ শরীর থেকে এখনই বেরিয়ে যাব, আবার ইচ্ছা হলে আবার শরীরে ঢুকে যাব, কোনোভাবেই কিছু করতে পারবি না। তা বলছে ঠিক আছে আপনি বলুন না আপনি কে। তখন বলছে উনি নাকি ওখানকার কোনো এক জায়গার মানে সাধু মহারাজ, এবং খুব বয়স্ক সাধু মহারাজ, সাধু উনি, বা মহারাজই বলবো, গেরুয়া বসন ছিলেন উনি মহারাজ। তা ওনাকে নাকি ওই আশ্রম থেকে বিতাড়িত বা আশ্রমের পরবর্তী প্রধান আশ্রমের উনি কি বলবো ওনাকে, প্রেসিডেন্ট ছিলেন, তা প্রেসিডেন্ট পদ থেকে সরানোর জন্য ওই আশ্রমেরই কয়েকজন শিষ্য মিলে খুন করেন ওনাকে। খুন করে ওই আবার ভুলে গেলাম নামটা, ভুলি ভাটিয়ারিতে, সরি, ভুলি ভাটিয়ারিতে গিয়ে ফেলে দিয়ে আসেন। বলছে মহারাজ, উনিও তখন বলছেন মহারাজ তাহলে আপনি একটু যদি ছেড়ে দেন, এই ইয়াং মেয়েটিকে কেন ধরেছেন? বলছে ইয়াং মেয়েটিকে কেন ধরেছি বলতে, ও না দেখেই আমার ওই যে জায়গাটায় ও পা দিয়েছিল সেই জায়গাটায় আমার রুদ্রাক্ষ ছিল, পাতা পাতার তলায় ঢাকা পড়ে গেছিল, কিন্তু রুদ্রাক্ষ ছিল, ওই রুদ্রাক্ষতে ওই মেয়েটির পা পড়ে যায়, এবং তার জন্য আমার খুব রাগ হয়, ওকে আমি ছাড়বো না, তোমরা যা ইচ্ছা করে নিতে পারো। এবং বিশ্বাস করো আজও অব্দি 2020 অব্দি লাস্ট কথা হয়েছিল মেয়েটির সাথে, মানে মেয়েটির বাড়ির লোকের সাথে, 2020 অব্দিও মেয়েটিকে কিন্তু উনি ছাড়েননি, কোনোভাবেই উনি ছাড়েননি। এখন অবস্থা আমি জানি না ওনার মেয়েটির অবস্থা কি আছে। মেয়েটির সম্পূর্ণ বাড়িতে বন্দি থাকে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, না কলেজে যেতে পারে, পড়াশোনা বন্ধ, সব বন্ধ, এবং মেয়েটি একদম অন্যরকম জীবনযাপন করছে, মানে সাধুরা যেমন জীবনযাপন করে সেরকম ভাবে জীবনযাপন করছে। তা আমার কাছে এই মেয়েটিকে আমি দেখেছিলাম ভিডিওটা, তা আমার বড়ই অদ্ভুত লেগেছিল যে একজন সাধুর আত্মা এইভাবে শুধু রুদ্রাক্ষর ওপর পা পড়ার জন্য যে কাউকে এইভাবে এতটা মানে ধরে রাখতে পারে, এবং কোনোভাবেই তাকে ছাড়ানো যাচ্ছে না, তাকে বিতাড়িত করা যাচ্ছে না বা মুক্তি দেওয়া যাচ্ছে না, এবং নিজেও সে মুক্ত হতে চান না, তাই মুক্তি দেওয়া যাচ্ছে না হয়তো। কেমন লাগলো একটু যদি বলো ঘটনাটা। আমার কাছে খুব ইউনিক লেগেছিল এবং যথেষ্ট ভয়ের লেগেছিল যে বাবারে কোথায় রুদ্রাক্ষ পড়ে রয়েছে, আমরা কি করে জানবো বলো দেখি, পাতা পাতার তলায় পড়ে রয়েছে, মেয়েটিও গেছে গিয়ে ভূত দেখতে গিয়ে এখন ভূত আত্মা এমন চেপে ধরেছে, 2020 অব্দিও তাকে তার একই কন্ডিশনে সে ছিল। তো একটু বলো দেখি তোমাদের কেমন লাগছে বন্ধুরা। আমি কি লাইভটা আর একটু করব, না এখানেই শেষ করব, একটু যদি বলো। একটু কমেন্ট করো অমৃতা দি বা সোনালি উর্মি দি, একটু যদি কমেন্ট করো তোমরা আর একটু চালাবো কিনা, তাহলে চালাবো, না হলে এখানেই ফিনিশ করব। আমি কি এখানেই ফিনিশ করব, না আর একটু চালাবো? প্রায় 8টা 58 বাজে, একটু যদি বলো তোমরা।
একটু যদি বলো। ইন্দ্রাণীদি একটু যদি বলো, আর একটু লাইভটা করব না এখানেই ফিনিশ করব, একটু যদি তোমরা কেউ বলো। কেউ কমেন্ট করো এখানেই শেষ করব কিনা। তাহলে আমি আর একটা ঘটনা বলি। এই ঘটনাটা আমি পেয়েছি সাগর তিওয়ারি নামে একজনের কাছ থেকে। হ্যাঁ, ব্যাঙ্গালোরের একটি ফ্ল্যাটের ঘটনা। ব্যাঙ্গালোরে ফ্ল্যাটের ঘটনা। কোথায় ফ্ল্যাটটি কোথায় অবস্থিত কিচ্ছু নাম ধাম কিছুই বলবো না, যেহেতু সাগর তিওয়ারির একদম নিজস্ব অভিজ্ঞতা এটা। উনি ইউটিউবেও হয়তো মেবি করবেন এটা নিয়ে। একবার গিয়ে ওনার যা অভিজ্ঞতা হয়েছে, প্রথমবার ক্যামেরা না নিয়ে গিয়ে অভিজ্ঞতাটা হয়েছে, সেটাই শেয়ার করছি। তা ওই ফ্ল্যাটটিতে থাকেন হচ্ছে, প্রথমে একটা ফ্যামিলি ছিলেন। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী আর তাদের 2 বাচ্চা। তা ওরা কোনো কারণে অন্য কোথাও হয়তো ফ্ল্যাট কিনে বা বাড়ি না অন্য কোথাও ফ্ল্যাট কিনে চলে যান, এবং পরবর্তীকালে আরেকজন কেনেন। সেখানে উনি ভাড়া দেন ফ্ল্যাটটিতে। তা ভাড়া কাদের দেন? 2 ছেলে মেয়েকে, ইয়াং কাপল। ব্যাঙ্গালোরে যেহেতু, এটা কিন্তু বেশি দিনের আগের ঘটনা নয়, হ্যাঁ, জাস্ট 2 বছর আগের ঘটনা বলছি। তা ব্যাঙ্গালোরে অনেকেই চাকরির সুবাদে একসাথে থাকেন, বা ওনারা প্রেমিক প্রেমিকাই বলুন বা বন্ধুই বলুন, যাই বলুন না কেন, লিভ ইন করতেন। সোজাসুজি বলে দিই, লিভ ইনই করতেন ছেলে মেয়ে দুটি। তা মেয়েটি একই অফিসে কাজ করতে, মেয়েটি আর ছেলেটি একই অফিসে কাজ করত। তা কোনোভাবে মেয়েটি ছেলেটিকে অ্যাভয়েড করা শুরু করে। বাড়িতে থাকতো কিন্তু অ্যাভয়েড করা শুরু করে, এবং অন্য ছেলের সাথে মেলামেশা স্টার্ট হয়। ছেলেটির কানে আসছিল যে ফ্ল্যাটে আরো কয়েকজন ছেলে আসে, ইয়ে করে। তা উনি কি করেছে, উনি অতটা পাত্তা দেননি ছেলেটি আর কি। হতেই পারে, বন্ধু বান্ধব আসতে পারে, হয়তো ওর জন্য কেউ হয়তো বলছে। তা একদিন কোনো কারণে অফিস মেয়েটি যায়নি, এবং ছেলেটি তাড়াতাড়ি ফিরে আসে। ফিরে আসার পর মেয়েটিকে যখন বেল বাজাচ্ছে এবং দরজা খুলছে না অনেকক্ষণ ধরে, তখন ও চাবিটা নিয়ে দরজাটা খুলেছে। খুলে মেয়েটিকে এবং ছেলেটিকে অন্য একটা ছেলেকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। ঠিক আছে। তা সেকেন্ড যে ছেলেটিকে দেখতে পায়, মানে যে প্রেমিক আর কি, তখন সে প্রচন্ড মারধর করে ছেলেটিকে। মানে দুজনের মধ্যে, 2 ছেলের মধ্যে মারপিট হয়। মারপিট হওয়ার পর ছেলেটিকে ভাগিয়ে দেয় এবং মেয়েটিকে মারধর করে গলা টিপে মেরে ফেলে। এবং যখন দেখে যে তার শ্বাস প্রশ্বাস করছে না বা সে মরে গেছে, তারপরে তিনি প্রচন্ড ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করে আর একটা ঘরে গিয়ে উনি গলায় দড়ি দিয়ে সুইসাইড অ্যাটেম্প করেন। ঠিক আছে, এই হচ্ছে ফ্ল্যাটটির ঘটনা। তা এবার বলছে, অনেকদিন এই ঘটনাটার পর অনেকদিন নাকি ফ্ল্যাটটি বন্ধ ছিল। অনেকদিন ফ্ল্যাটটা বন্ধ ছিল। তার পরবর্তীকালে ওই ফ্ল্যাটের মালিকরাই ওখানে আসার সিদ্ধান্ত নেন, ফ্ল্যাটটিতে আসার সিদ্ধান্ত নেন এবং থাকবেন, কোনো কারণে হয়তো থাকার পরিকল্পনা করেন। তা যখন ঢুকেছে ফ্ল্যাটটিতে, যখন ঢুকেছে তখন উনি দেখছেন যে চারিদিকটা ময়লা ফয়লা পড়ে রয়েছে। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে একটা কান্নার আওয়াজ, সে দিনের বেলাতেই কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
কি কান্নার আওয়াজ, মানে কেউ যেন খুব কষ্টে গুঙিয়ে গুঙিয়ে কাঁদে না, ভীষণ কষ্ট পেয়ে, মানে ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে, গুঙিয়ে গুঙিয়ে যাচ্ছে, ওরকম ভাবে আওয়াজ পান। তো ওরা ভেবেছে আশেপাশে ফ্ল্যাটের হয়তো কেউ ইয়ে করছে, কাঁদছে। ওরা আশেপাশের দেখে যে না, কোথাও তো কেউ নেই। তবে ফ্ল্যাটে ঢুকে ওনারা ওই কান্নার আওয়াজটা পাচ্ছে এবং কন্টিনিউ হয়ে যাচ্ছে গোঙানির কান্নার আওয়াজ। প্রত্যেকটা যে মানে স্পষ্ট জোরে চিল্লাচ্ছে ওরকম না, গুঙিয়ে গুঙিয়ে করে কান্না আওয়াজ। এবার ওনারা যথারীতি দুদিন টাইম নেন, পুরো পরিষ্কার পরিষ্কার করে ঘরে বসবাস শুরু করেন। শুরু করার পর লোকটি ব্যাঙ্গালোরেই চাকরি করতো, যে মালিক আর কি বাড়িটির। তা উনি যখনই অফিসে চলে যান, অফিসে চলে যাওয়ার পর বাড়িতে ওনার 2 বাচ্চা আর বউ থাকতো। ঠিক আছে, বলে রাখি বড় ছেলেটা হচ্ছে 10-12 বছরের আর ছোট ছেলেটা হচ্ছে 5-6 বছরের। এবার একদিন ওর মা দেখছে ওর মা রান্না করছে এবং বড় ছেলেটা স্কুলে গেছে, ছোট ছেলেটা কার সাথে যেন কথা বলছে তত করে, যে বাচ্চারা যেমন কথা বলে। ওর মা বলছে তাহলে কেউ কি এলো ঘরে, তাহলে তো বেল বাজবে, আমাকে গিয়ে দরজা খুলতে হবে, তারপরে গিয়ে ইয়ে হবে, ও তো একা দরজা খুলতে পারবে না। এরপর উনি ঘরে গিয়ে দেখেন কেউ নেই। ঠিক আছে, বাচ্চাটাকে দেখছে যে পুতুল রাখা রয়েছে, তারপর তোমার আর একটা জিনিসপত্র, মানে বাচ্চাদের খেলনার গাড়ি ফাড়ি রাখা রয়েছে, এরকম ছড়ানো ছিটানো রয়েছে। তা উনি ওই দেখে আবার চলে আসে, ভাবছে যে নিজে অনেক সময় বাচ্চারা না নিজের মনে মনেই খেলে, কথা বলে। ইভেন আমার ছেলেও তাই করে, আপন মনে খেলতে খেলতেই কথা বলতে শুরু করে দেয়। মানে এটি মাটা অতটা পাত্তা না দিয়ে রান্নাঘরে রান্নার কাজে চলে গেছে। আবার শুনছেন ছেলেটার গলা, যে কেউ যেন ওর সাথে কথা বলছে, খেলছে, টুপটাপ করে, মানে গাড়ি চালানোর আওয়াজ হচ্ছে। মেয়েটি গিয়ে বলছে, হ্যাঁ রে, তুই একটু আগে কারোর সাথে কথা বলছিলিস, তোর গলা পেলাম। বলছে বাচ্চাটা বলছে যে হ্যাঁ, ওই তো ওখানে একটা আন্টি আছে, তো আন্টির সাথে খেলছিলাম, তো তুমি এলে, আন্টিটা ভ্যানিশ হয়ে গেল। বলছে আন্টি? ওর মায়ের তো মাথায় হাত, বলছে আন্টি কোথায় আন্টি? বলছে তুমি কেন এলে? আমি আর আন্টিটা তো খেলা করছিলাম, খেলা করতে করতে তুমি যেই এলে আন্টিটা ভ্যানিশ হয়ে গেল। তুমি এখন আমাদের সাথে ডিস্টার্ব করো না তো, তুমি যাও, আমি আন্টির সাথে খেলছি। বলেছে আন্টির সাথে খেলছি। ও তো দরজার কোণা থেকে দেখতে পাচ্ছে না কোন আন্টি। আবার গেছে মেয়েটি, কিছুটা বেরিয়ে আবার ফিরে এসে দেখছে, হ্যাঁ আবার সে ইয়ে করছে, কথা বলছে, আর গাড়ি আপনে আপ মাটিতে চলাফেরা এদিক ওদিক যাচ্ছে। বলটা একবার ওইদিকে যাচ্ছে, আবার গড়িয়ে এদিকে আসছে। ও তো বাবাকে ফোন করেছে, ফোন করে অফিসে জানানোর পর ওর বাবা বলছে, বাবাকে বলেছে, বাবা বলছে হ্যাঁ তোমার ইলিউশন হয়েছে, ছেলেও কার্টুন ফাটুন দেখে, ওই আন্টি আন্টি বলছে। বলছে আমি নিজে চোখে দেখেছি, বলটা ওইদিকে দিয়ে তো ওই দিক থেকে আর ব্যাক করতে পারবে না, ছেলেকে যেতে হবে, তারপরে আবার ব্যাক করবে, তো ওইটা তো হচ্ছে না। হ্যাঁ, ও তো আপনি আপ ব্যাক করছে, হয়তো গড়িয়ে ফড়িয়ে খেলছে। ছেলেটাও, মানে বাবাটাও বিশ্বাস করেনি, স্বাভাবিক। কেউ না দেখলে তো প্রথমেই আমরা ভূত বিশ্বাস করে ফেলি না, যে বাবারে ভূতে এরকম করছে, ভূতে ঠেলা মারছে আর কি। এবার ছেলে বলছে যে তুমি বাড়িতে আসো। বাড়িতে আসার পর লোকটি বলছে কি ব্যাপার, কোথায়? বলছে ছেলেকে ডাকো তো। ছোট ছেলেকে ডেকেছে। ছোট ছেলেকে বলছে কোন আন্টির সাথে তুমি খেলছিলে? আন্টি ছিল বুঝি? মা বলল। বলছে হ্যাঁ আন্টি আছে তো, এই বাড়িতে একটা আন্টি আছে, একটা আঙ্কেল আছে। এবার ওর বাবা বলছে আন্টি আঙ্কেল তুমি দেখেছো? বলছে হ্যাঁ, আন্টিটা তো এই ঘরে থাকে আর আঙ্কেলটা আমাদের বেডরুমে থাকে, তোমরা তো দেখতে পাও না ওরকম। তা বলছে তুমি দেখেছো? বলছে হ্যাঁ বাবা, আমি দেখেছি তো, আঙ্কেলটা আমাদের বেডরুমে থাকে আর আন্টিটা এই ঘরে থাকে, আমার সাথে খেলে তো। তা
ওই দেখে ওই শুনে তো ঠিক আছে, বলছে ঠিক আছে আঙ্কেল আন্টিকে বলো তোমার সাথে খেলা করতে। এই বলেছে, এই আর কি মেরেই ভেবেছে যে কার্টুনের কোনো আঙ্কেল আন্টি দেখেছে, আঙ্কেল আন্টিকে ভেবে আহ তো আঙ্কেল আন্টিকে ভেবেই ও বোধহয় কাল্পনিক ভাবেই আঙ্কেল আন্টি বানিয়ে নিয়েছে, ওই ঘরে দেখছে এই ঘরে দেখছে এরকম ভাবছে। তা ছেলেটি এরকম করতে করতে বেশ তারও কয়েকদিন গেছে, তখন ওই আঙ্কেল আন্টি নিয়েই চলছে। তা এরপর শুরু হলো ওই কিছুদিন, মানে ধরুন 10-15 দিন, 10-15 দিন যাওয়ার পর শুরু হলো হচ্ছে খাবার দাবার পচে যাওয়া। মানে আমরা অনেক সময় করে রাখি, কিন্তু খাবার করে দেওয়ার সাথে সাথেই গরম খাবারটা নষ্ট হয়ে যায় না। বেশ হয়তো খুব গরম পড়লো, একদিন থাকলো তখন হয়তো নষ্ট হয়, কিন্তু খাবারটা রাখার সাথে সাথে মানে গ্যাস থেকে নাবিয়ে পাত্রে রাখার সাথে সাথে খাবার থেকে অদ্ভুত একটা বাজে গন্ধ ছড়াচ্ছে এবং খাওয়া যাচ্ছে না রীতিমতো। ওই শুরু হলো প্রথম আহ অত্যাচার ওদের। মানে তারপরেও কিন্তু ছেলে বলছে যে ওই আঙ্কেল আন্টিটাকে আমরা দেখতে পাই, এখনো রয়েছে আঙ্কেল আন্টি। তো ওরা বলছে খাবার ইয়ে করা যায়, খাবার ইয়ে করা যায়। তা ওরা তখন বলছে ঠিক আছে খাবার পচে যাচ্ছে যখন, হয়তো হতে পারে কোনো একটা কারণে পচে যাচ্ছে, ভালো করে বাসন ফাসন মাজা পরিষ্কার ইয়ে করে আবার খাবার রান্না করে দ্বিতীয়বার, তখনও দেখে পচে যাচ্ছে। এরপর যখনই শুরু হলো হচ্ছে আসল কাহিনী ওদের সাথে। বলছে যখনই আমরা বেডরুমে শুতে যাচ্ছি, মানে যখন আমরা এরকম করে শুচ্ছি রীতিমতো পাখার দিকে তাকালে মনে হচ্ছে একটা শ্যাডো। একটা শ্যাডো, ভালো করে চোখ মুখ কচলে দেখা যাচ্ছে কিচ্ছু নেই, কিন্তু ফ্যানটা কিছুতেই চালানো যাচ্ছে না। মানে যতবার, মানে 2-3 বার ফ্যানটা আনা হয়েছে, 2-3 বার ফ্যান চেঞ্জ করা হয়েছে, লাইন চেঞ্জ করা হয়েছে, তাতেও কোনো ইয়ে হয় না, ফ্যান আর চলে না, কিন্তু ওরকম মাঝে সাঝে শ্যাডো দেখা যায়। তা এবার সাগর তিওয়ারি জিকে ডেকেছে, ডেকে বলছে তুমি একটু ইনভেস্টিগেশন করে দেখো এরকম এরকম কি সত্যি ঘটে না আমাদের কি আছে ফ্ল্যাটটার মধ্যে। তখন বলছে, তখন সাগর তিওয়ারি ওই ব্যাঙ্গালোরে যায়, ব্যাঙ্গালোরে গিয়ে উনি শুরু করেন হচ্ছে প্রথমে ওনার ফ্ল্যাটটিতে যান, গিয়ে বলছে যে প্রচন্ড মানে খোলামেলা থাকলেও ফ্ল্যাটটা বড়, 1200-1300 স্কোয়ার মিটার, কি বলে ওটা, পার স্কোয়ার মিটার বোধহয় বলে, ওরকম ফ্ল্যাট, 1200 স্কোয়ার মিটারের ফ্ল্যাট ওটা। মানে হাওয়া বাতাস সবই হয়, কিন্তু বাড়ির ভেতরটা না কেমন গুমোট টাইপের। একটু আমরা এটা খেয়াল করে দেখেছি, যেখানেই এরকম নেগেটিভ একটা আত্মার প্রয়োগ হয়, মানে নেগেটিভ জিনিস থাকে না কেন, বাড়ির বাতাসটা ভারী হয়ে যায়। ঠিক আছে, ভারী হয়ে যায়, এবং উনি যথারীতি ভারী পেয়েছেন এবং ক্যামেরাতে অন ক্যামেরায় রেকর্ড করছেন যে অন ক্যামেরায় উনি রেকর্ড করছেন। যেহেতু খুব ভালো নিয়ে যাননি, প্রথমে ভেবেছে অনেক সময় না এরকম আসে ফেক, যে বাড়িটাকে ইয়ে করার জন্য, বাড়িটাকে ভুতুড়ে হোক বা ইয়ে করার জন্য একটু ইউটিউবে দেখানো হবে, একটু সাগর তিওয়ারিকে ডাকি বা কোনো প্যারানর্মাল সোসাইটিদের যারা ইয়ে রয়েছে তাদের ডাকি। ঠিক আছে, এরকম করে ডাকে সাগরজিকে। সাগরজি বলছে আমি এরকম করে ধরে রয়েছি ক্যামেরাতে দেখা যাচ্ছে মানে ক্যামেরাতে যে ধরা পড়েছে সেটা হচ্ছে হালকা মানে ছায়া ছায়া, মানে যেমন কুয়াশা হয় না, দুটো কুয়াশা যেন একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, দুটো কুয়াশার মতন, কিন্তু খালি চোখে কিন্তু সাগর তিওয়ারি কিছুই দেখতে পাচ্ছে না। এবার যত ক্যামেরাটা এদিক ওদিক মুভ করছে, ইয়ে করছে, যেন মনে হচ্ছে ওই ক্যামেরার সাথে সাথে ওই ছায়াটা, মানে ওই কুয়াশাটা এদিক ওদিক করছে, কিন্তু অন্য জায়গায় যদি ক্যামেরাটা ঘোরাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে না, পার্টিকুলার ওই ঘরটাতে। এবার শুরু হলো
সাগাত তিওয়ারি বল অন রেকর্ড হচ্ছে ফিস 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 করে আওয়াজ, ঝগড়া, প্রথমে ফিস ফিস করে, তারপর যেন দুম দাম, মানে মারপিটের রীতিমতো যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ শুরু হচ্ছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে ধুম ধাম, কিন্তু কোনো বাসনপত্র পড়া বা পড়া কোনো ইয়েই না, মানে বাসনপত্র পড়লে যেরকম দুম করে আওয়াজ হলো ওরকম না, মানে কেউ যেন আক্রোশে মারছে কেউ কাউকে, এরকম আওয়াজ পাচ্ছে, এবং অন ক্যামেরায় এটা রেকর্ড হয়েছে। এবার দেখা যাচ্ছে উনি বলছে যে আমি ওই ক্যামেরাতে ওই আবছায়া দুটো ওরকম করতে করতে শট করে সরে গেল, ঠিক আছে, কোনো কুয়াশা নেই, কোনো অবয়ব নেই, কিচ্ছু নেই, জাস্ট ও তো ওই ঘরে ঢুকেছে, ওই ঘরে ঢুকে দেখছে বিভিন্ন জিনিস যে কোথায় ওই মেয়েটিকে করেছে না করেছে। তা দেখার পর মেয়েটিকে মারা গেছে বা করেছে, ও তো যেহেতু জানতো যে এই ঘরে মেয়েটিকে মারা হয়েছে বা অন্য ঘরে ওই ছেলেটি গলায় দড়ি দিয়েছে, ঢোকার পর খুটখাট করে আওয়াজ হওয়া শুরু হলো হচ্ছে বাসনপত্র পড়া, প্রথমেই হয় হচ্ছে বাসনপত্র থাকলে বাসনপত্র পড়বে, একটু আসবাবপত্র সরে যাবে, এসব হচ্ছে, ও অতটা শোনেনি, মানে পাত্তা দেয়নি আর কি, এগুলো তো হতেই পারে, উনিও প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতেই ছিলেন। হ্যাঁ, এদিক ওদিক হচ্ছে, তো উনি পাত্তা না দিয়ে যে এই ক্যামেরা নিয়ে ওই ঘরে, মানে যে ঘরে গলায় দড়ি দিতে গেছে, যে ঘরে ছেলেটি গলায় দড়ি দিয়েছে, মানে মালিকদের বেডরুমে যেই ঢুকেছে, দেখছে ক্যামেরাতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে সিলিং ফ্যান থেকে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, এবং খালি চোখে উনি শুধু আবছা কিছু একটা দেখতে পাচ্ছেন, যে কোনো ছেলে বা কিচ্ছু না, আর দেখছে বডিটা এরকম করে দুলছে, হ্যাঁ, টুই টুই করে দুলছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে। এবার ক্যামেরাতে দেখা যাওয়ার পর ওরও তো ভয় লেগে গেছে, বলছে কে 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 করেছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই দেখে তো সাগাত তিওয়ারি তো বুঝেই গেছে যে এই ঘরটায় কিছু ওই ছেলেটিরই বডি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি, এবং ছেলেটি বলছে যে আমি আর এইটাকে নিতে পারছি না, আমার মাথার ভেতরটা এতটাই ভারী হয়ে যাচ্ছে, এবং অন ক্যামেরায় উনি বমি করা স্টার্ট করেছিলেন, অন ক্যামেরায় বমি করলেন, বমি করার পর ক্যামেরা ধরেই রয়েছে, এবং কেউ যেন বাড়ির মধ্যে মানে উতাল পাতাল করছে, চিল্লাচ্ছে, হচ্ছে, মানে ও আর নিতে পারেনি, ও না নিতে পেরে, যেহেতু একা গেছিল, অনেক মানুষের তো মানুষ তো আমরা, আমাদের ক্যাপাসিটিও অনেকটা রয়েছে, কারণ মানে ক্যাপাসিটিও রয়েছে, তার মধ্যে ওই চিৎকার ওরকম দেখছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ওই যখন বমি করে মানে যখন ওই শারীরিক অসুস্থতা হচ্ছে ক্যামেরাতে অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, উনি তো এমনি ধরে রেখেছেন, ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে দুটো অবয়বকে, এবং অবয়ব বলতে যে ছেলে মেয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং ছেলে মেয়ে দুটো একবার এই দিকে গিয়ে করছে, একবার অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখে আবারও ওই নিজেকে কিছুটা সুস্থ করার পর আবার যে ক্যামেরাটা দিয়েছে, পুরো দেখছে মেয়েটাকে, গলা বলছে অবয়বটাকে দেখে বোঝা যাচ্ছে যে নিচে কেউ রয়েছে, ওপরে কাউকে গলাটা টিপে রয়েছে, এবং ক্যামেরাতে পুরো স্পষ্ট বোঝা গেছে, মানে যখন ও ভালো করে আরো দেখছে, ক্লিয়ার ভাবে দেখছে যে গলা টিপে ওরকম ভাবে গেল, গলা টিপে ফট করে ছায়াটা ওই অবয়বটা চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেল, এবং তারপরে আর কিছু নেই। তা ওই দেখার পর সাগাত তিওয়ারি বাইরে বেরিয়ে এসে বলে, ওই ফোন করে বলে যে আপনারা এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটি ছেড়ে দিন, এই ফ্ল্যাটটিতে থাকবেন না, সত্যি এদের আত্মা রয়েছে, আপনাদের এরা থাকতে দেবে না। এবং পরবর্তীকালে কিন্তু ফ্ল্যাটটা এখনো ওই অবস্থাতেই পড়ে রয়েছে, 2024-এও ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তো পরবর্তী সময় সাগাতজি বলেছে আমরা আরো
জিনিসপত্র নিয়ে, বন্ধু বান্ধবকে আরো সহযোগিতা নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে রেকর্ড করবে। তো ওর একটা বেশ নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছিল একা গিয়ে ভূতের বাড়িতে, কি বলো? আমার তো ভাই একা যাওয়ার ক্ষমতা নেই। তা অনেকক্ষণ হলো, 9:18 বাজে। এবার আমি ফিনিশ করি লাইভটা। একটু কমেন্ট করে জানিও, প্রথম লাইভ একটু তুতলিয়েছি, একটু ইয়ে করেছি, হ্যাঁ, একটু নতুন ভেবে আমাকে মার্জনা করে দিও, ক্ষমা করে দিও। পরবর্তীকালে আরো ভালো ভালো ঘটনা, আরো ভালো ভালো ভয়ের আছে, সবে তো শুরু। ওই ঘটনা তোমাদের অবশ্যই জানাবো। হ্যালো ঈশানী, ঈশানীদি। হ্যাঁ, ইন্দ্রানীদি, স্কোয়ার ফিট বলে, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি। একটু আমাকে, হ্যাঁ আবার আসবো অবশ্যই, অনেকগুলো ঘটনা রয়েছে। কেমন লাগলো একটু বলো আমাকে, আমার একটু তোতলানো, আমার একটু ভয় পাওয়া, আমাকে একটু মাফ করে দিও এর জন্য, হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা ইন্দ্রাণী দি, অমৃতা দি, প্রিয়দর্শিনী দি খুব ভালো ভালো, তাদের কাছে আমি জাস্ট নগণ্য। চেষ্টা করব আবার ইয়ে করার, ভালো করে বলার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.